নমস্কার। গল্প নির্ঝরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প অপরাধিনী। এই গল্পে ভুল বোঝাবুঝির ভয়াবহ পরিণতি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। চলুন শুরু করি আজকের গল্প অপরাধিনী। বেশ ছিলাম আমরা দুটি ভাই বোন, শেষদি আর আমি। শেষদি আমার আপন বোন নয়, মাস্তুতো বোন। কিন্তু সংসারে আপন পর তো শুধু বংশতালিকা মেনে চলে না। ছেলেবেলায় মাকে হারিয়েছি, মনেই পড়ে না তার মুখ। বাবাও বেশি দিন বাঁচেননি। মাসিমা মেসোমশাইয়ের সংসারে বড় হয়েছি, যদিও জ্যাঠা কাকারা আছেন, কিন্তু তারা ঠিক যেন প্রসন্ন মনে আমার দায়িত্ব নিতে চাননি। আমিও 2-4 দিন থেকে তাদের কাছ থেকে পালিয়ে এসেছি। তারপর মেসোমশাইও গত হলেন। মাস্তুতো ভাইরা এখানে ওখানে চাকরি বাকরি নিয়ে ছিটকে পড়ল। মাসিমা কখনো বড় ছেলের কাছে থাকেন, কখনো ছোট ছেলের কাছে। শেষদির বড় 2 বোনের বিয়ে হয়ে গেল। ছোটদিও কলেজে পড়তে পড়তে ভালোবেসে নিজের এক সহপাঠীকে বিয়ে করে ফেলল। দাদাদের সংসারে আমি যেন বেমানান, কিছুতেই খাপ খাইয়ে চলতে পারিনি। শেষ পর্যন্ত শেষদি আমাকে ডেকে নিল। আয় তুই আমার কাছে, স্কুলের কাছাকাছি একটা বাসা পেয়েছি, একা তো থাকা যায় না, তুই চলে আয় আমার এখানে। মাসিমাও বললেন, তাই যা, কি দরকার হোটেলে মেসে খেয়ে, অনর্থক পয়সাও বেশি যাবে, শরীরও নষ্ট হবে, তার চেয়ে পর্ণার কাছে গিয়েই থাক। শিবুও তো আছে ওখানে। কলকাতার দক্ষিণ প্রান্তে শেষদির বাসা। শহর তাকে বলা যায় না, খাতির করে শহরতলি বলতে হয়। শিবু আমার সমবয়সী মাস্তুতো ভাইদের মধ্যে সবচেয়ে ছোট। সেও শেষদির আশ্রয়ে রয়েছে। কলেজে পড়ে, কিন্তু পড়াশোনায় মন নেই। চাকরি বাকরি পেলে এক্ষুনি পড়া ছেড়ে দেয়। আমি শেষদির বাসায় আসবার পর সে বেশি দিন রইল না। ইছাপুর গানশেল ফ্যাক্টরিতে তার চাকরি জুটে গেল। অফিসের কাছাকাছি একটা মেসে গিয়ে উঠল শিবু। রইলাম শেষদি আর আমি। শেষদি স্কুলে যাওয়ার আগে রান্নাবান্না সেরে যায়, আমি তার কাজের যোগান দিই। যেমন বাজার করি, রেশন ধরি, ছাত্রছাত্রী যখন থাকে পড়াই, যখন থাকে না অফিসে অফিসে ঘোরাঘুরি করে পায়ের জুতো ক্ষয় করি। ফিরে এসে ক্লান্ত হয়ে বলি, শেষদি, আমার বোধহয় জীবনেও কাজকর্ম হবে না। শেষদি আমাকে আশ্বাস দেয়, জীবনকে এখনই ফুরিয়ে গেল নাকি রে, যখন হবার তখন ঠিক হবে। শেষদির দিকে তাকালে আমার বড় কষ্ট হয়। রোগা শরীর নিয়েও শেষদি দারুণ পরিশ্রম করে। স্কুলে খুব খেটে পড়ায়, ছাত্রীদের টাস্কের খাতা একদিনও ফেলে রাখে না। হীন স্বাস্থ্য নিয়েও সংসারে সব কাজ করে। তাছাড়া পরীক্ষার সময় এলে শেষদি অনেক টিউশন পায়। খুব দূরের পাল্লা না হলে সে একটুও হাতছাড়া করে না। টাকার দরকার সংসারে সবারই। আমি বলি, শেষদি, খেটে খেটে শরীরটাকে তুমি তো শেষ করে ফেললে, এত যদি পরিশ্রম করো তোমার অসুখ সারবে কি করে? শেষদি বলে, দূর পাগল, বসে থাকলেই বুঝি শরীর ভালো থাকে? যত রাজ্যে চিন্তা ভাবনা এসে মাথা খারাপ করে দেয়। আমি কাজ নিয়ে থাকলেই সবচেয়ে ভালো থাকি রাজু। শেষদির কাজের অভাব হয় না। যখন কাজ না থাকে তখনও তার সেলাই আছে, বোনা আছে। আমাদের বাড়ি আর বাউন্ডারি দেওয়ালের মাঝখানে যে সরু প্যাসেজটুকু আছে, সেখানে সারি সারি ফুলের টব বসিয়ে শেষদি সে গাছগুলোর পরিচর্যা করে। বিদেশি মৌসুমের ফুলের চেয়ে দেশি ফুলের দিকেই শেষদি বেশি ঝোঁক। শেষদি বেশি ভালোবাসে সাদা ফুল, যেমন জুঁই, বেল, গন্ধরাজ, টগর। সেই ফুলের শোভা দেখে পাশের ঘরের রমা বৌদি বলেন, হাতের গুণ আছে বর্ণার, কি ফুলই না ফুটিয়েছে, এমনি করেই ওর বিয়ের ফুলও ফুটবে। শেষদি হেসে বলে, বিয়ের ফুল কি আর টবে ফোটানো যায় বৌদি? সে ফুল কোনোদিনও ফুটবে না। শেষদির কথাকটির মধ্যে এক গভীর নৈরাশ্য ফুটে ওঠে। হাসিতে তা কিছুতেই ঢাকা পড়ে না। আমি জানি শেষদির ভিতরে ভিতরে বিয়ে করার খুব ইচ্ছা। মেসোমশাই থাকতেই সে চেষ্টা হয়েছিল। দাদারাও মাঝে মাঝে চেষ্টা চরিত করে দেখেছেন, কিন্তু কারো চেষ্টাই সফল হয়নি। পাত্রপক্ষ এসে
দেখে যায়, ঠেসে প্লেট ভর্তি জল খাবার খায়, তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। কেউ কেউ অবশ্য ভদ্রতা করে দুঃখ জানিয়ে কি মিথ্যা কোনো অজুহাত দিয়ে একখানা পোস্টকার্ড ছাড়ে। দেখে শুনে শেষদি মহা বিরক্ত হয়ে উঠেছে, নিজেকে সরিয়ে এনেছে মূল পরিবার থেকে। শহরতলির এই ছোট্ট বাসাটুকু যেন তার অজ্ঞাতবাস। কৃতবিদ্যা উপার্জনক্ষম যুবকদের উপর মাঝে মাঝে আমার ভারী রাগ হয়। তারা কি দু চোখ মেলে শুধু রূপই দেখে, গুণ যোগ্যতা দেখতে পায় না? যদি পেত, আমার শেষদির মধ্যে তারা কেউ না কেউ নারী রত্নকে আবিষ্কার করত। শেষদি আমাকে একদিন বলল, এই রাজু, তোর তো বোধহয় এখন হাত খালি, মানে টিউশন কিছু নেই, করবি একটা টিউশন? আমি লুব্ধ হয়ে বললাম, তোমার হাতে বুঝি উপচে পড়ছে? দাও না একটা টিউশন আমাকে। শেষদি বলল, দিতে পারি, কিন্তু বড় দুষ্টু আর দুরন্ত মেয়ে, তুই সামলাতে পারবি কিনা তাই ভাবছি। আমি বললাম, দিয়ে দেখো না, আমি নরমও হতে জানি, গরমও হতে জানি। এমন করা ধমক লাগাবো, তোমার ছাত্রী ভয়ে কাঠ হয়ে থাকবে। শেষদি বলল, ওদের অবস্থা তেমন ভালো নয়, বেশি কিছু দিতে পারবে না, তবে ওরা পাড়ার মধ্যেই থাকে, তো ট্রাম বাসের খরচা লাগবে না। হেসে বললাম, ঠিক আছে, আমার যদি 5 টাকা বেশি রোজগার হয়, তোমার ফান্ডে 5 টাকা বাড়বে, না হলে 5 টাকা ঘাটতি পড়বে। যেখান থেকে যা পাই হাত খরচা রেখে সব আমি শেষদির হাতে দিয়ে দিই। জানি সব মাসে হয়তো তাতেও নিজের থাকা খাওয়া খরচ কুলিয়ে ওঠে না। শেষদি আমাকে খুবই ভালোবাসে, তবু আমি তার রোজগারে ভাগ বসাচ্ছি, এ কথা ভাবতে খারাপ লাগে। শেষদি সে কথা বুঝতে পেরে কখনো বকে, কখনো বলে, তোমার দারুণ সেলফ রেসপেক্ট হয়েছে, তাই না রাজু? তারপর শেষদি একদিন তার ছাত্রীকে এনে আমার সামনে হাজির করে দিল। ফ্রক পরা 16 কি 17 বছরের একটি মেয়ে, পিঠের ওপর বেনুনি দুলছে, চোখ দুটি দেখলেই মনে হয় চঞ্চল অস্থির, লম্বাটে গড়ন, ফর্সা রং, সুন্দরী বলা যায় না, কিন্তু কেমন একটা আলগা আলগা লাবণ্যে যেন ও সমস্ত দেহ মাখা হয়ে রয়েছে। দেখেই আমি ওকে চিনে ফেললাম। শুধু পাড়ার মধ্যেই নয়, আমাদের বাড়ির খুব কাছেই ওদের বাড়ি। 2টো জোড়া নিম গাছের পেছনে যে নতুন ফ্ল্যাট বাড়িটা উঠেছে, তারই দোতলায় ওরা থাকে। ওদের বাড়ির সামনেই বাস স্টপ, সেখান থেকে আমরা বাসে উঠি। ওকে মাঝে মাঝেই দাঁড়িয়ে থাকতে দেখি ওই বাস স্টপে। সঙ্গে অবশ্য আরও 2-1টা মেয়ে থাকে। তাছাড়া পাড়া স্টেশনের দোকানে, রেশনের দোকানে, ডাক্তার চৌধুরীর ডিসপেন্সারিতে কোথায় ওর গতিবিধি না আছে। আমার ভাব দেখে শেষদি মুখ টিপে হাসছিল, আমার দিকে চেয়ে বলল, কি ব্যাপার, আমাদের বুলাকে খুব চেনা চেনা লাগছে নাকি রে? আমি বললাম, তোমার এই স্বনামধন্যকে পাড়ার কে না চেনে? শেষদি এবার বুলাকে বলল, এর কথাই বলছিলাম, এখন থেকে রাজুই তোকে পড়াবে। মাস্টার মশাইকে খুব ভক্তি করবি, শ্রদ্ধা করবি, যা বলে মন দিয়ে শুনবি, নইলে কিন্তু বিদ্যা বুদ্ধি কিছুই হবে না। সঙ্গে সঙ্গে বুলা নিচু হয়ে আমার পায়ের ধুলো নিল, সেই সঙ্গে অবশ্য শেষদিকেও একটা প্রণাম করল। ওর ভঙ্গি দেখে বোঝা শক্ত ও কি সত্যি শ্রদ্ধা করছে না ঠাট্টা করছে, কিন্তু যাই করুক না কেন আমি ওর ওপর রাগ করতে পারলাম না। শেষদি বলল, থাক থাক, অতিভক্তি চোরের লক্ষণ। রাজু, আগাম গুরুদক্ষিণা তো পেয়ে গেলি, আর কি, এবার বিদ্যা শুরু করে দে। বুলা শান্ত গম্ভীরভাবে বলল, শেষদি, আমি ওকে কি বলে ডাকবো? তোমাকে তো তুমি বলি আর শেষদি বলি। শেষদি হেসে বলল, সে ভাই তুমি তোমার নতুন মাস্টারের সঙ্গে ঠিক করে নিও, ডাকাডাকির ব্যাপারে আমি কিছুই জানি না। কিন্তু কাউকে কিছু বলে দিতে হলো না। সম্বোধনের সমস্যাটা বুলা নিজেই মিটিয়ে নিল। ও প্রথম 2-1 দিন কিছু বলল না, তারপর মীমাংসার ভঙ্গিতে বলল, আপনাকে আমি রাঙাদা বলেই ডাকবো। স্যার কি মাস্টারমশাই বলতে আমার হাসি পেয়ে যায়। চেষ্টা করে দেখেছি, কিছুতেই পারি না। আমি গম্ভীরভাবে বললাম, তোমার যা ভালো লাগে তাই বলে ডাকবে, সেটা তো আসল কথা নয়। পড়াশোনার ব্যাপারে আরও সিরিয়াস হওয়া দরকার। ক্লাস 10-এ পড়ছো, এখন থেকে যদি খেটে পড়াশোনা না করো, রেজাল্ট কিছুতেই ভালো হবে না। বুলা প্রতিবাদ করল না, শান্ত নম্রভাবে বলল, নিশ্চয়ই পড়তে তো হবেই, শেষদিও সেই কথা বলে।
কিন্তু আমার এই নতুন ছাত্রীটির পড়াশোনার মনোযোগ খুব কম, বরং পড়াশোনা ছাড়া আর সব কিছুতেই ওর উৎসাহ আছে। ও আবৃত্তি করতে পারে, গাইতে পারে, ছোট ছোট মেয়েদের নিয়ে দল বাঁধতে পারে, তাদের নিয়ে ফাংশন করে। স্কুলে কোনো অনুষ্ঠান হলে সেখানে ওর ডাক পড়ে। পাড়ার ফাংশনগুলিতেও ওর সক্রিয় ভূমিকা। ও পড়বে কখন? প্রথম প্রথম আমি ওকে ওদের বাড়িতে গিয়ে পড়াতাম, কিন্তু ওর বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন বলে তার জন্য আলাদা একখানা ঘরের দরকার হলো। ভদ্রলোক হার্ট ডিজিজের রোগী, ব্লাড প্রেশার আছে, আরও কী সব উপসর্গ রয়েছে। গোলমাল সহ্য করতে পারেন না, তাই বুলা আমাদের বাড়িতেই পড়তে আসে। আমাদেরও ঘরের প্রাচুর্য নেই, নামে মাত্র দুখানা ঘর, আসলে দেড়খানা। আমি ছোট ঘরে যতদূর পারি মন দিয়ে থাকবার চেষ্টা করি। কর্মহীন বেকার জীবনে নানা রকম সুখ স্বপ্ন দেখি। সরু অন্ধকার পথটুকু পার হলে অনতিদূরে একটা উজ্জ্বল ল্যাম্পপোস্ট আমার জন্য অপেক্ষা করে রয়েছে। কল্পনা করিনি সন্ধ্যাবেলায় বুলার আসার কথা, কিন্তু ও আসে বিকেলের দিকে। বইপত্র হাতে নিয়ে এলেও ঠিক যেন পড়তে আসে না। শেষদির হাতের কাজ কেড়ে নেয়, ঘরদোর গুছিয়ে দেয়। সন্ধ্যায় শেষদিরও আলাদা টিউশন আছে, সেখানে ওকে বেরোতে হয়। তার উদ্যোগ আয়োজনে সাহায্য করে। যখন কোনো কাজ থাকে না তখন আমাদের পোষা বিড়ালটাকে নিয়ে ও খেলা করে। আমার নিজের কাজকর্ম পড়াশোনা পড়ে থাকে, আমি মাঝে মাঝে ওর খেলা দেখি, কখনো কখনো ওর খেলার সঙ্গীও হই। শেষদি আমার চেয়ে মাত্র 5 বছরের বড়, কিন্তু মাঝে মাঝে মনে হয় বয়সের সীমা সংখ্যা নেই। ভারী গুরুগম্ভীর স্বভাব শেষদি। হয়তো এই অসুস্থতার জন্যই, হয়তো কঠিন পরিশ্রমের জন্য, নাকি ওর অনিশ্চিত ভবিষ্যতের জন্যে, কে জানে। শেষদি বড় বিষণ্ণ, বিমর্ষ, বড় গম্ভীর। আর বুলা ওর স্বভাবের ঠিক বিপরীত। ও যখন আমাদের বাড়িতে আসে ঠিক যেন একটা চঞ্চল ঝর্ণা আমাদের সমস্ত চিন্তা ভাবনাকে ভাসিয়ে নিয়ে যায়। শেষদিও মাঝে মাঝে বুলার উচ্ছলতা, প্রাণচাঞ্চল্যতা চেয়ে চেয়ে দেখে। কোনো কোনো দিন বলে, বেশ আছে মেয়েটি, সারা জীবন এমন খেলা নিয়ে ভুলে থাকতে পারলে বেশ হয়। তারপরে একটু হেসে বলে, তুই ওকে খুব ভালোবাসিস তাই না? লজ্জা পাওয়া আমার উচিত নয়, তবু কেন জানি আমি লজ্জিত বোধ করি, যেন আমার একটা গোপন অপরাধ শেষদি ধরে ফেলেছে। কিন্তু মুখে আমি তীব্র প্রতিবাদ করে বলি, কি যে বলো, ওই এক ফোঁটা মেয়ে। শেষদি বলে, আহা, তুইও কোন পাকা চুল দাড়িওয়ালা দাদামশাই এসেছিস? তুইও তো এক ফোঁটা ছেলে, 21 সূত্রে সবে 22-এ পড়েছিস। ওরও যেমন ফুটফুটে রং, তোরও তেমনি টুকটুকে চেহারা, বেশ মানায় দুটিতে। আমি প্রতিবাদ করি, কি যে বলো। শেষদি, তুমি যদি ওই কথা বলো আমি তোমার ছাত্রীকে পড়াবো না, তা কিন্তু বলে দিচ্ছি। শেষদি বলল, এখন বুঝি আমার ছাত্রী? ছাত্রী তো তোর, কিন্তু তাই বলে ভাই এখন কিন্তু ওসব হচ্ছে না। এখন যদি ওসব হয় সে হবে বাল্যবিবাহ। তোর চাকরি বাকরি হোক, বুলাও পাশ করুক, অন্তত গ্র্যাজুয়েট তো ওকে হতেই হবে, নইলে কেউ শিক্ষিত বলবে না। শেষদির কাছে প্রশ্রয় পেতে পেতে আমারও এবার মুখ খুলে যায়। আমিও বলি, শিক্ষিতা হোক আর না হোক, আমার চাকরি বাকরি জুটুক আর না জুটুক, আমি কিন্তু এখনই একটি বালিকাকে বিয়ে করে ফেলব। তারপর তোমার ঘাড়ে বসে দুজনে মিলে খাবো, তখন বুঝবে, মজা টের পাবে ঠাট্টা তামাশার বিস্ময়ের পরিণাম। কথায় কথায় আমি একদিন বুলাকেও বললাম, শেষদি কী সব বলে শুনেছ? বুলা বলল, শুনেছি, কিন্তু শেষদি বললেই হলো? আমার বুঝি কোনো পছন্দ অপছন্দ নেই? শেষদির পছন্দ বুঝি তোমার পছন্দ নয়? বুলা আমাকে একটা ভেংচি কেটে বলল, মোটেই না। আমার বর হবে একজন পীর পয়গম্বর, আর না হয় একজন বীর যোদ্ধা। খুদে এক প্রাইভেট টিউটরকে বিয়ে করতে আমার বয়ে গেছে। তারপর হেসে আমার কাছে এগিয়ে এসে আমার গায়ে গা মিশিয়ে বলে, আমারও একটা প্ল্যান আছে জানো। 2 সপ্তাহ যেতে না যেতেই বুলা আমাকে তুমি বলতে শুরু করেছে। আমি মৃদু আপত্তি করেছিলাম, কিন্তু তা টেকেনি। আপনি বলতে নাকি ওর হাসি পায়। ওর যুক্তি, আমি কত বড় ওর চেয়ে, বড় জোর ইঞ্চি 3-4, 2-3 বছরের মধ্যেই ওর মাথার আমার সমান সমান হবে। আমি বলি, আর বিদ্যায়?
খুব যে বিদ্যায় বড়াই হচ্ছে, আজকাল গ্র্যাজুয়েট তো অলিতে গলিতে ডজনে ডজনে মেলে। বুঝতাম যদি ডক্টর হতে কি বিলেতে ডিগ্রি টিগ্রি নিয়ে আসতে পারতে। আমি বলি, সবই আনবো, 2 দিন সবুর করো। সঙ্গে সঙ্গে সুর বদলে যায় বুলার। জানি ইচ্ছে করলে তুমি সবই পারো, সবই পারবে। জানো, আমারও একটা প্ল্যান আছে। আমার মেজদাকে দেখেছ? বললাম, দেখেছি, খুব গুরুগম্ভীর, মেজাজটা বোধহয় একটু কড়া। বুলা বলল, ওসব ওপর ওপর, ভিতরটা খুবই নরম। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বাড়িতে থাকতেই পারে না, ঘোরাঘুরির চাকরি। এখন সার্কেলটা হয়েছে উড়িষ্যায়, কত জায়গায় যে যায় তা ঠিক নেই। ময়ূরভঞ্জ নামটা কি সুন্দর, তাই না? শুনেই যেতে ইচ্ছে করে। আমি এত করে বলি মেজদা আমাকে সঙ্গে নাও, কিছুতেই নেয় না। আমি কিন্তু তোমার সঙ্গে ঘুরবো, দেশ বিদেশ বেড়াবো। আমি বললাম, তাহলে আমি পীরও হব না, বীরও হব না, হব একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। বুলা বলল, আহা, ঘোরাঘুরির জন্য আর বুঝি কোনো চাকরি নেই? যাকগে, ওসব বাজে কথা রাখো, একটা কাজের কথা বলি শোনো। আমার মেজদার সঙ্গে তোমার মেজদিকে খুব মানায়, তাই না? আমি বললাম, মানায় তো, যাতেও তোমরাও কায়স্ত, আমরাও কায়স্ত। বুলা বলল, আমরা কিন্তু কুলীন, আমরা বসু মল্লিক, আর তোমরা শুধু মল্লিক, একজন দে আরেকজন সরকার। আমি আমার ছাত্রীর ভুল ঠিক করে দিয়ে বলি, কথাটা কিন্তু মল্লিক নয়, মৌলিক, মূল থেকে এসেছে। বুলা বলল, জানি গো জানি, কথায় তো মল্লিকই বলে। মায়ের কিন্তু কুলীন মৌলিকের বাছাবাছি নেই, জাত বিচারও নেই। মেজদাকে প্রায়ই বলেন, তুই বামুন হোক, কায়েত হোক, ম্যাথর হোক, মুদ্রা, ফরাস হোক, যে কোনো জাতের মেয়েকে বিয়ে করতে চাস কর, আমি বউ বরণ করে নেব। মেজদা কি বলেন? মেজদা বলেন, ভেবে দেখি, কত মেয়েকে দেখানো হলো, বেশ সুন্দর সুন্দর সব মেয়ে, কিন্তু মেজদা রূপের ভক্ত নয়। আমি আশান্বিত হয়ে বলি, তবে কিসের ভক্ত? বুলা বলে, গুণের। মেজদা বলে, রূপ দিয়ে কি ধুয়ে জল খাবো? রূপ তো 2 দিনের, গুণ চিরদিনের। জানো, শেষদের গুণের কিন্তু খুব প্রশংসা করে মেজদা, বলে মেয়েটি খুব রিজার্ভ, স্কুলেও খুব সুনাম, খেটে পড়ায়, আমার খুব ভালো লাগে। আমি উল্লসিত হয়ে উঠে বলি, বলেন নাকি? তাহলে দাও না শেষদির সঙ্গে আলাপ করিয়ে। বুলা বলে, আলাপ করতে হবে কেন, আলাপ তো ওদের আছে। আছে আলাপ, থাকবে না? একই বাসস্টপ, একই পোস্ট অফিস, একই স্টেশনারি দোকান। তাছাড়া আমার বিষয় নিয়েও তো আমার মেজদাকে তোমার শেষদির সঙ্গে কথা বলতে দেখেছি। তোমার ছাত্রী হওয়ার আগে আমার সঙ্গে বুঝি তোমার আলাপ ছিল না? আমি অবাক হয়ে বললাম, কই না তো। বুলা বলল, এখন বলছো না, লুকিয়ে লুকিয়ে তো প্রায় রোজ দেখতে, সাধুরাই সবচেয়ে বেশি চোর হয়। আমি নির্বাক হয়ে রইলাম। মাসের পর মাস কাটতে লাগলো, কিভাবে যে কাটে আমি টের পাইনি। আমার অবস্থা যে কোনো পরিবর্তন হয়েছে তা নয়, আগের মতোই ছাত্র পড়াই, ছাত্রী পড়াই, কখনো মাইনে আদায় হয়, কখনো হয় না। মিশন রোডে এক পাবলিসিটি অফিসে একটা শিক্ষানবিশের কাজ জুটেছে। সেখানে মাইনে টাইনে কিছু নেই, শিক্ষা সম্পূর্ণ হলে, আমার কাজকর্তাদের পছন্দ হলে তবেই চাকরি। তবে বেতন তার আগে যে পাই, তাতে ট্রাম বাসের খরচ, টিফিন খরচটা উঠে যায়। কিন্তু নিজেকে আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন এক রাজাধিরাজ সম্রাট। সম্রাজ্ঞীর জন্যে আমি মাঝে মাঝে ভাবি একখানা শাড়ি কিনব, কিন্তু সাহসে কুলায় না। কে জানে কি মনে করবে, শেষ দিয়েও হয়তো অতটা বাড়াবাড়ি পছন্দ করবে না। শাড়ি দিতে না পারলেও আমি আকাশ নীল রঙের ব্লাউজ পিস ওকে কিনে দিয়েছি। রুমাল আর ভ্যানিটি ব্যাগ, জন্মদিনে গীতবিতান 3 খণ্ড একসঙ্গে বাঁধাই। সে মাসে আমার হাত খরচ টান পড়ে, 4 পোস্টের বেশি টিফিন জোটে না। বুলাও আমাকে কম দেয় না, আমার গেঞ্জি আর রুমাল কেচে দেয়, আমার পড়ার টেবিল গুছিয়ে দেয়, টুকিটাকি যেখানে আমার যা একটু লেখা বের হয় নিয়ে নিয়ে ওর বন্ধুদের শোনায়, তারপর সযত্নে সেগুলি ফাইল করে রাখে। শেষ দিকে সুবিরদার যে বেশ পছন্দ সে কথাও শেষ দিকে বুলা জানিয়ে দিয়েছে। সুবিরদার নাম লেখা বইটি শেষদির টেবিলে এখন দেখতে পাই।
মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে কিছু কিছু ওষুধ আর ফুড আসে, বুলাই সব এনে দেয়। সুবীরদা নাকি বলেন, দিস তো শেষ দিকে, নিয়মিত ইউজ করে যেন রোগ সেরে যাবে। আমি মাঝে মাঝে বলি, আচ্ছা সুবীরদা নিজের হাতে কেন ওসব দেন না, আমি যেমন তোমাকে দিই? আহা, তুমিও তো লুকিয়ে ঠুকিয়ে দাও, তোমার যা সাহস তা আমার জানা আছে। মেজদা তোমার চেয়ে লাজুক আর ভীরু, নামে সুবীর। নিজের চাকরিতে চরচর করে উন্নতি করতে পারে, তার বাইরে আর কোনো ক্ষমতা নেই। বিনিময়ে শেষদিও নীরবে উপহার দেয়। সুবীরদা যখন 2-4 দিনের জন্য বাড়িতে আসে, শেষদি ডিমের কারি, মাংসের স্টু, নানান রকম রান্না করে ওদের বাড়ি পাঠিয়ে দেয়। একবার কাউনের পায়েস পাঠিয়েছিল, আরেকবার মোহনভোগ আর পাটিসাপটা পিঠে। সুবীরদা খেয়ে খুব তারিফ করেছেন। 2-1বার চা খেতেও আমরা সুবীরদাকে ডাকি। তিনি এলে শেষদি বেশ খুশি হয়, খুব যত্ন করে চা করে। সুবীরদা বেশি কথা বলেন না, বুলার পড়াশোনার কথা জিজ্ঞাসা করেন, শেষদির স্বাস্থ্যের কথা শুনতে চান, তারপর যাই কাজ আছে বলে হঠাৎ উঠে পড়েন। আমি ভাবি, মানুষটা যে লাজুক তাতে কোনো সন্দেহ নেই। এমন মুখচোরা লোক কি ওদের কোম্পানিতে ওষুধের মাহাত্ম্য জাহির করে বেড়ান? এটা ভেবে অবাক হতে হয়। তবে আমার বন্ধুদের মধ্যেও এরকম মানুষ আছে। কাউকে কাউকে এমনও দেখেছি যারা মেয়েদের সামনে খুব শাই, আবার এমনও দেখেছি যারা মেয়েদের সঙ্গে শুধু কথা বলতে পারে, পুরুষদের কাছে বোবা, না হয় তোতলা। তেমন ধরনের ছেলেকে আমিও পছন্দ করি না, শেষদিও পছন্দ করে না। শুনেছি 2-1খানা চিঠিও মাঝে মাঝে শেষদির নামে আসে, বেশিরভাগই হাত চিঠি। সুবিদ্যা বুলাকে যেসব চিঠিপত্র লেখেন তার মধ্যে শেষদির চিঠিপত্র ভরে দেন। সে চিঠি আমি দেখিনি, তবে শুনেছি সে চিঠি খুব ছোট আর ভদ্রতা সৌজন্যে ভরা। তবু চিঠিই তো, মেয়ের কাছে লেখা পুরুষের চিঠি। শেষদিও জবাব দেয়, বুলা তার দাদার চিঠির জবাব আদায় করে নেয়। শুনে আমার ভালোই লাগে, তাহলে শেষদিরও একজন বন্ধু হয়েছে। এর আগে চিঠিপত্র লেখায় শেষদির ভারী আলস্য ছিল। এখন মাসিমা আর আমার মাস্তুতো ভাইদের কাছে নিয়মিত চিঠিপত্র লেখে আর অনিয়মিতভাবে ডায়েরি রেখে। রাত জেগে মাঝে মাঝে কী যে লেখে শেষদি সেই জানে। আমি না জেনেও অনুমান করতে পারি, সেই অনুমান আমাকে আনন্দ দেয়। সুবীরদার ওষুধেরও গুণ আছে। শেষদির স্বাস্থ্য আগের চেয়ে ভালো হতে শুরু করেছে, মুখ চোখের রং বদলাচ্ছে। শেষদি কাজের ফাঁকে গুনগুন করে গানও করতে ধরা পড়ে গেলে কমবয়সী মেয়ের মতো লজ্জিত হয়। আগে স্কুলের কাজ ছাড়া আর কোনো কাজ শেষদির ভালো লাগতো না, এখন তার ভালো লাগার পরিধি অনেক বেড়ে গেছে। সুবীরদা বাড়িতে এলে শেষদি টবের ফুলগুলো গুচ্ছ বেঁধে ওঠে, তারপর বসু মল্লিকের বাড়িতে চলে যায়। যায় অবশ্য বুলার হাত দিয়েই, সেসব কাজের মধ্যবর্তী। কোনো কোনো ব্যাপারে অবশ্য শেষদির চেয়ে অনেক পূর্ববর্তীও। ক্লাস 10 থেকে 11-এ উঠল, 11 থেকে টেস্ট দিল, হায়ার সেকেন্ডারির পরীক্ষা দিল। রেজাল্ট মোটামুটি ভালোই হবে আমার আশা। ফার্স্ট ডিভিশন যদি নাও পায়, সেকেন্ড ডিভিশন তো যাবেই। শেষদি হেসে বলল, তুই যা খেটেছিস তাতে ওর স্কলারশিপ পাওয়া উচিত। আমি ভাবলাম এবার শেষদিকেও পুরস্কৃত করা আমার কর্তব্য। এসব ব্যাপার বেশি দিন ঝুলিয়ে রাখতে নেই। আমি মাসিমার কাছে চিঠি লিখে তার মত আনালাম। এবার ফর্মালি একটা প্রস্তাব আনতে হয়। মাসিমা লিখলেন, তোদের নিজেদের ব্যাপার তোরা নিজেরাই কথাটা উত্থাপন কর, তারপর আমরা তো আছি। আমি শেষদিকে বললাম, তুমি সুবীরদাকে তাহলে বলো শেষদি। শেষদি বলল, দূর, তা কি পারা যায়? আমি কিছুতেই তা পারবো না। তাহলে আমি বলি। শেষদির তাতে আপত্তি নেই। তারপর আমি সময় সুযোগ বুঝে সুবীরদার কাছে কথাটা পারলাম। রাস্তার ওপারে যে বকুলতলার মাঠ আছে, সেই মাঠে বেড়াতে বেড়াতে সুকৌশলে সূক্ষ্মভাবে আমাদের আবেদনটি রাখলাম। সুবীরদা, এবার একটা দিন টিন ঠিক করে ফেললেই হয়। মাসিমারও তাই ইচ্ছে, যত তাড়াতাড়ি ততই ভালো। শুনে সুবীরদা আকাশ থেকে পড়লেন, খুব রূঢ়ভাবে আমাকে বললেন,
এসব তুমি কি বলছো? আমি আমার বক্তব্যকে আরো স্পষ্ট করে তুললাম। আপনার সঙ্গে শেষদির এতদিনের বন্ধুত্ব, আপনি চিঠিপত্র লিখেছেন। শুনে সুবীরদা প্রায় রেগে গেলেন। চিঠিপত্র? আমি কখনো ওকে চিঠি লিখিনি তো। প্রমাণ হিসাবে দুখানা চিঠি আমি সুবীরদাকে দেখালাম। তিনি বললেন, এ আমার হাতের লেখা নয়, যতদূর মনে হচ্ছে বুলার লেখা। ও আমাদের ভাইদের হাতের লেখা নকল করতে পারে, ওর এসব বিদ্যা আছে, কিন্তু ও যে এমন সর্বনাশ করবে তা আমি ভাবিনি। একটু লক্ষ্য করে যদি দেখতে তাহলে বুঝতে পারতে এ হাতের লেখা মেয়েলি, ধরে ধরে লিখেছে, তাই ছাদটা অমন বদলে গেছে। আমি এবার পরীক্ষা করে দেখলাম, সত্যিই তাই। আমাদের আগেই ধরা উচিত ছিল, কিন্তু বুলা আমাদের দু চোখের এমনভাবে ধুলো দিয়েছে। তারপর খুব একটা অপ্রীতিকর ব্যাপার ঘটল। বুলা কদিন আর ঘর থেকে বের হলো না। শুনলাম দারুণ মার খেয়েছে, মুখ চোখ ফুলে গেছে, বেরোবার মতো অবস্থা ওর আর নেই। শুনে আমার খুব কষ্ট হলো। আসামির জন্যও কষ্ট, ফরিয়াদির জন্যও কষ্ট, কিন্তু কাকেই বা বলি সে কথা। তারপর কদিন বাদে সুবীরদা এলেন আমাদের বাড়িতে। হাত জোর করে বোনের জন্য আমাদের দুজনের কাছে ক্ষমা চাইলেন, আর বললেন তারা এখানকার বাড়ি ছেড়ে দিচ্ছেন। কোম্পানির ভুবনেশ্বর অফিসের চার্জ দেওয়া হয়েছে সুবীরদাকে, কোয়ার্টার পেয়েছে, সপরিবারে সেখানেই থাকবে। সুবীরদা ক্ষমা চাইলেন, তা নিতান্তই মৌখিক, আর মেজাজ আর মুখের ভাষা আমাদের কাছে খুব অকরুণ বলে মনে হলো। তিনি শেষদির সঙ্গে ভালো করে একটা কথা পর্যন্ত বললেন না, যেন এসব কাণ্ড কারখানার মধ্যে আমরাও আছি, আমরাই যেন সব ব্যাপারের জন্য দায়ী। আমার ইচ্ছে ছিল বুলাকে জিজ্ঞাসা করি কেন সে এমন একটা হীন ছলনার কাজ করতে গেল, কেন এই জাল, কেন এই জুয়ো চুরি, কিন্তু ওর সঙ্গে কথা বলবার সুযোগ হয়নি। ওরা প্রায় নিঃশব্দে আমাদের কাছ থেকে বিদায় নিল। আমার মনে হয় বুলার মনে খুব একটা খারাপ অভিসন্ধি ছিল না। ওর গল্প বানাবার অভ্যাস ছিল, শেষ পর্যন্ত হাতে কলমে একটা গল্প বানিয়ে গেছে। ওর নায়ক নায়িকার মিলন ঘটাতেও ইচ্ছে হয়েছিল, কিন্তু এমন বেয়ারা পথ ও কেন যে বেছে নিল ওই জানে। আমার অনেক কথাই মনে হয়, কিন্তু কোনো কথাই আমি শেষ দিকে বলতে পারিনি। বুলার নাম ওর সামনে উচ্চারণ করতেও আমার ভয় হয়। আমরা এখন আগের মতোই স্বাভাবিক হতে চেষ্টা করি, যেন এসব ঘটনা কিছু ঘটেইনি। আমার আর শেষদির মধ্যে বুলা আসেনি, সুবিরদাও আসেনি। আমরা আগের মতোই একসঙ্গে ঘর সংসারে কাজ করি, হাসি গল্প করি, তারপর বাইরে যে যার কাজে চলে যাই। রাত্রে ফিরে এসে আবার কথাবার্তা বলি। আমার দৈনন্দিন জীবন প্রায় আগের মতো একই রকমভাবেই চলে। শুধু ফুলের টবগুলোর আর যত্ন করে না শেষদি। গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর বিড়ালটারও কোনো যত্ন হয় না। সে মিউ করে একা একাই ঘুরে বেড়ায়। আমি বিড়াল খুব একটা পছন্দ করি না। এই জীবটি কোনোদিনও আমাকে তেমন আকর্ষণ করতো না, কিন্তু এখন করে। শেষদি যখন বাড়িতে থাকে না, আমি আস্তে আস্তে বিড়ালটাকে কোলে তুলে নিই, ওর গায়ে মাথায় হাত বুলাই। কি নরম তুলতুলে ওর গা, ওর গায়ে যেন আরেকটি কোমল স্পর্শ লেগে আছে। শুনলে নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প অপরাধিনী। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার ফিরে আসব একটা নতুন গল্পের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।